স্বাগত জানাচ্ছি স্যার আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ এবং দর্শকদেরও শুভেচ্ছা জানাই। স্যার, সোরিয়াসিস একটি ত্বকের রোগ, তো শুরুতে একটু জানতে চাইবো যে সোরিয়াসিসটি আসলে কি? আসলে মূলত চর্মরোগ, দেখতে কিছুটা উঁচু এবং লালচে, সাথে খুশকি বা চামড়া যে মরা যে অংশ থাকে সেটা ওটার উপরিভাগে থাকে। এটা যে কোনো আকারে হতে পারে, ছোট আকার থেকে বড় আকার হতে পারে, নির্দিষ্ট জায়গায় হয়ে থাকে এবং সব জায়গায় প্রায়ই দেখা যায় যে সব জায়গায় হতে পারে। মাথায় বলেন, ত্বকে বলেন, যে কোনো জায়গায় ত্বকে, এমনকি নখেও পর্যন্ত হয়। আচ্ছা। তাই মূল কথা, সোরিয়াসিস হচ্ছে একটা ক্রনিক অসুখ, দীর্ঘমেয়াদী অসুখ, যার হয় সারা জীবনই এই রোগে ভুগতে হয়। কম বেশি, কোনো সময় বেশি হয়, কোনো সময় নিয়ন্ত্রণে থাকে, কোনো সময় একেবারেই ভালো থাকে। তবে এই রোগটা সবসময় দীর্ঘমেয়াদী হয়ে থাকে, একবার হলে সেটি থাকে, কম আর বেশি। একটু জানতে চাইবো কারণ বা কোনো ফ্যাক্টর কি এতে কাজ করে কিনা? হ্যাঁ, এই রোগের বিশেষ কারণগুলো আগে জানা ছিল না, এখন কিছুটা। জেনেটিক ফ্যাক্টর একটা বড় জিনিস, অটো ইমিউনিটি আর একটা জিনিস। অটো ইমিউনিটি বলতে যে স্বয়ংক্রিয়ভাবে আমাদের কোষের বিরুদ্ধে কিছু প্রতিক্রিয়া চলে, এই প্রতিক্রিয়ার কারণে সোরিয়াসিস হয়, বিশেষত ত্বকের কোষের বিরুদ্ধে এই প্রতিক্রিয়া, এবং এই প্রতিক্রিয়ার কারণে সোরিয়াসিস হয়। আর অন্যান্য অনেক কিছুই আছে, তার ভিতরে হচ্ছে যে সোরিয়াসিসের বংশগত কারণ। অনেক সময় বংশগতভাবে সোরিয়াসিস হতে পারে একজন থেকে আরেকজনের বংশে, অথবা কতগুলো ফ্যাক্টর আছে, যেসব ফ্যাক্টর থাকলে সোরিয়াসিস হয়ে যেতে পারে। যেমন হচ্ছে দুশ্চিন্তাগ্রস্ত হওয়া বা মানসিক চাপগ্রস্ত, শারীরিক চাপগ্রস্ততে হতে পারে, অথবা যদি সে চলাফেরার ভিতরে যেমন কিছু ঔষধের কারণে এটা বাড়তে পারে, যেমন হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ, বেটা ব্লকার ওষুধ যারা খায়, সোরিয়াসিস থাকা অবস্থায় সে এটা বৃদ্ধি পেয়ে থাকে। এসব আর কি অনেক কারণই আছে। আচ্ছা, তো যাদের এই জাতীয় ত্বকের রোগ বা সোরিয়াসিসটি হয়, শুরুর দিকে প্রাথমিকভাবে কোন কোন লক্ষণগুলো কিভাবে প্রকাশ পায় এবং কখন তারা আসলে ডাক্তারের কাছে যাবে? আসলে ওই যেভাবে শুরু, যে আমি আগেই বলেছি, শরীরে যে কোনো জায়গায় হতে পারে, সেটা মাথায় বলেন, শরীরে বলেন, এমনকি পায়ের তলা, হাতের তালুতে, অথবা নখেও হতে পারে। তো এটা শুরু হয় লালচে একটা ফুসকুড়ি নিয়ে, এটা উঁচু অনেকটা, দানা থেকে আরম্ভ করে বড় আকারে হতে পারে, এবং এটার সাথে সাথে ত্বকের যে খুশকির মতো যে ত্বকে যে মরা চামড়া, ওটার উপরে বসে থাকতে পারে। তাই সোরিয়াসিসের লক্ষণগুলোর ভিতরে একটা বেশিভাবে দেখা যায়, সেটা হচ্ছে ত্বকের উপরে খুশকির মতো হয়ে যাওয়া এবং লালচে ভাব হয়ে যাওয়া। তো এইভাবে আসলে প্রথমে শুরু হয়, এবং তারপরে এটা এক জায়গায় স্থির থাকতে পারে অনেক দিন, অথবা আস্তে আস্তে বৃদ্ধি পেতে পারে। আচ্ছা, এটা নির্ভর করবে তার ত্বকের সোরিয়াসিসের কোন জাতীয়, কি ধরনের সোরিয়াসিস, তার উপর নির্ভর করে। সেটি কি বের করা যায় যে আসলে কোন ধরনের সোরিয়াসিস হয়েছে? হ্যাঁ, অনেক সময় এটা আমরা সাধারণত বলি লোকালাইজড সোরিয়াসিস, অর্থাৎ নির্দিষ্ট জায়গায় দীর্ঘমেয়াদীভাবে থাকবে। সাধারণত দেখা যায় হাঁটু এবং কোনোই, এইসব জায়গায় দীর্ঘমেয়াদী থাকে অনেকেরই, এবং পায়ের যে ভাঁজটাতেও থাকে। এটা অনেক সময় দেখা যায় যারা বেশিক্ষণ হাঁটু ভাঁজ করে বসে থাকে, বিশেষ করে নামাজের সময় বা এরকম বসার কারণে ওখানে চাপ পড়ে, ঘষা লেগে আস্তে আস্তে ওই জিনিসটা হতে থাকে। এটা আমি বলছিলাম যে নির্দিষ্ট জায়গায় স্থায়ী থাকে, এরকম সোরিয়াসিসের সংখ্যাই সবচেয়ে বেশি, কিন্তু কোনো সময় এটা ব্যাপ্তি লাভ করে এবং সমস্ত শরীরেও হয়ে যেতে পারে। এটাকে আমরা জেনারেলাইজ সোরিয়াসিস বলি সাধারণত। আচ্ছা, তো চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসার বিষয়গুলো কি এই ধরনের উপর ডিপেন্ড করছে কিনা? নিঃসন্দেহে, কারণ হচ্ছে সোরিয়াসিসের আমাদের ঔষধের প্রোটোকল বা দেওয়ার যে নিয়ম, সেটা হচ্ছে যে লাগানোর ওষুধ দিয়ে শুরু করি, আমরা আস্তে আস্তে খাওয়ার ওষুধের দিকে যাই।
মাঝখানে একটা প্রক্রিয়া আছে আল্ট্রাভায়োলেট রে থেরাপি, অর্থাৎ আল্ট্রাভায়োলেট এ এবং আল্ট্রাভায়োলেট বি ধরনের এক ধরনের রশ্মি মেশিনের মাধ্যমে সোরিয়াসিসে প্রয়োগ করে নিয়ন্ত্রণ করা যায়। তা আমি বলছিলাম যে লাগানো ওষুধ দিয়ে শুরু এবং শেষ খাওয়ার ওষুধ, মাঝখানে আল্ট্রাভায়োলেট লাইট এরও এক স্কোপ আছে। তবে আপনি যেটি বলছিলেন যে শেষ হচ্ছে খাওয়ার ওষুধ দিয়ে, তার মানে এটি শুনে কিন্তু আবার আমাদের দর্শকরা ভীত হয়ে যেতে পারেন যে এটি যে কোনো লাইফ থ্রেটেনিং অসুখ নয়, সেটিও তো অবশ্যই মনে রাখতে হবে। বটে, কারণ হচ্ছে যে লাইফ থ্রেটেনিং অবশ্যই নয় এবং এটা 90% খেতে, কিন্তু তারপরও কিছু পার্সেন্টেজ আছে যেগুলো মডারেট সোরিয়াসিস বলে, ওটা একটু ভোগান্তি বেশি হয়। আচ্ছা। এবং খুবই স্বল্পতম 1% হয়, কোনো সময় সোরিয়াসিস লাইফ থ্রেটেনিংও হতে পারে। আচ্ছা, জি, সেটি খুব কম করে হলেও হতে পারে। জি, আচ্ছা। তো সাধারণত আপনি যেটি বলছিলেন যে শুরু করবেন হচ্ছে টপিক্যাল ওষুধ দিয়ে, এবং তাহলে রোগীদেরকে আপনারা কিভাবে এই প্রক্রিয়াটি চালু রাখেন বা ফলো আপের মাধ্যমে আপনারা কি দেখেন? আসলে সোরিয়াসিসের ব্যাপ্তি কতটুকু দেখি নেই, যদি অল্প জায়গায় দীর্ঘস্থায়ী বোঝা যায় তাহলে লাগানো ওষুধ দিয়ে ওটা নিয়ন্ত্রণ করা সহজ হবে বা বুদ্ধিমানের কাজ হবে। তবে যখন এটা সীমা পেরিয়ে সমস্ত শরীরে হচ্ছে, মাথার চুলের ভিতরেও হচ্ছে, পায়ের নিচেও হচ্ছে, হাতের তালুতেও হচ্ছে, এমনকি আনইউজুয়ালি ভাঁজ জায়গায়ও হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে লাগানো ওষুধের স্কোপটা কমে আসে এবং তখন হয়তোবা খাওয়ার ওষুধেও যেতে হয়। তো এগুলো লক্ষণীয়। আসলে সোরিয়াসিসের রোগের ব্যাপ্তির উপর নির্ভর করেই আমরা চিকিৎসা করে থাকি। আচ্ছা, তো জটিলতা সম্পর্কে একটু জানতে চাচ্ছি, কারণ আপনি এর মধ্যে বলে দিলেন যে খুব অল্প করে হলেও কিছুটা ঝুঁকি রয়েছে। এছাড়া আর কি ধরনের জটিলতা রয়েছে যদি সঠিক সময়ে চিকিৎসাটা করা না হয়? জি, ওই যে আমি বলছিলাম 1% হলেও জটিলতার কারণেই একটু জীবনের ঝুঁকি হয়ে যায়। আসলে জটিলতা জয়েন্টে, অর্থাৎ অস্থির সন্ধিগুলোতে, এটাকে আমরা সোরিয়াটিক আর্থ্রোপ্যাথি বলি। এইখানে যখন সোরিয়াসিসের কারণে এই সাইড ইফেক্টটা বা এই অ্যাসোসিয়েটেড ডিজিজটা হয় আর্থ্রোপ্যাথি, তখন মানুষের চলাফেরায় সীমাবদ্ধতা আসে, লিমিটেশন হয় এবং মানুষ অনেকটাই চলাফেরা করতে পারে না, এমন অবস্থাও দাঁড়ায়। তবে আরও কিছু অ্যাসোসিয়েটেড ডিজিজ আছে যেটার কারণে সোরিয়াসিসের ঝুঁকি বেড়ে যায়। সেগুলো হচ্ছে লিম্ফোমা নামে এক ধরনের ক্যান্সার। এই ক্যান্সার সোরিয়াসিস রোগীদের একটু বেশি হওয়ার প্রবণতা থাকে। চিকিৎসা বিজ্ঞানে এই গবেষণায় দেখা গেছে সোরিয়াটিক রোগীদের লিম্ফোমা বেশি হয়। সেরকম ক্রনস ডিজিজ নামে আরেকটি ডিজিজ অন্ত্রে হয়, সেটাও সোরিয়াসিসের কারণে এর ইনসিডেন্স বা ব্যাপকতা বাড়তে পারে। সেটি কি শুধু চিকিৎসা যদি না করা হয় সেক্ষেত্রে, নাকি চিকিৎসা চলাকালীন অবস্থাতেও হওয়ার ঝুঁকি বেশি থাকে? আসলে সোরিয়াসিসের যে ব্যাপ্তি, এই ব্যাপ্তির উপরেই নির্ভর করে। যখনই বাড়তে থাকে তখনই অন্যান্য জটিলতাগুলো আসে। আপনার এই জটিলতা সোরিয়াসিসের ব্যাপ্তির উপরেই নির্ভর করবে। আচ্ছা, তো সেটি বোঝার উপায় কি? যখন কোনো জটিলতা, আপনি যেটি লিম্ফোমার কথা বলছিলেন, তো এরকম কিছু জটিল রোগ যাতে আগে থেকেই ধরা পড়ে বা প্রতিরোধের কোনো বিষয় যদি থাকে, সেটি ধরার আসলে উপায় কি? কিছু সন্দেহ রোগী নিজেই করতে পারবে এবং সে সন্দেহগুলো, যেমন লিম্ফোমা বলছিলেন, ক্রনস ডিজিজ বলছিলেন, তাহলে অন্ত্রে কিছু উপসর্গ আসে, অতিরিক্ত মাঝে মধ্যে পাতলা পায়খানা হতে পারে, রক্ত থাকতে পারে পায়খানায়, বা পেটে ব্যথা হতে পারে, ক্রনস ডিজিজের নমুনা, এরকম বিভিন্ন উপসর্গ আসতে পারে। তবে রোগীকে সন্দেহ করতে হবে তখনই যখন তার নিজের ত্বকের সোরিয়াসিসের সীমাবদ্ধতা পেরিয়ে জেনারেলাইজ সমস্ত শরীরে ছেয়ে ফেলছে, তখনই কিন্তু সন্দেহটা শুরু করতে হবে এবং অন্য জায়গায় কোনো উপসর্গ আছে কিনা, যেমনটি বললাম আমি যে অন্ত্রের উপসর্গগুলো আছে কিনা, বা হাড়ের
ব্যথাগুলো আসছে কিনা সেগুলোর উপরে নির্ভর করে আসলে এই রোগটিকে প্রতিরোধের আসলে তেমন কোনো উপায় নেই, কিন্তু যদি হয়ে যায় সেটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, সেটি অবশ্যই মাথায় রাখতে হবে এবং এই জাতীয় জটিলতাগুলো যাতে খুব সহজেই কাবু করতে না পারে সেটিকে মাথায় রাখতে হবে এবং সঠিক সময়ে চিকিৎসা নিতে হবে। স্যার অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। জি, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ত্বকের একটি জটিল সমস্যা সোরিয়াসিস, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আমরা জানলাম আমাদের আজকের অতিথির কাছ থেকে। আশা করছি আপনাদের উপকারে আসবে।